আমরা যতই নিত্য নতুন রেসিপি বানিয়ে খাই না কেন, পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্নাগুলোর স্বাদই কিন্তু আলাদা। তেমনই একটা আজকে আমি পুরনো দিনের রেসিপি নিয়ে চলে এসেছি। এই ছাতুগুলো আশা করছি অনেকেই চেনেন। এগুলোকে কেউ বলে পল ছাতু, কেউ বলে খড়ের ছাতু। এগুলো গ্রাম সাইডে বর্ষার সময় কিন্তু খুবই পাওয়া যায়। শহরে যারা থাকেন তারা আশা করছি এগুলো প্রায় দেখতেই পাওয়া যায় না। বাজারে যদি আসে দু একটা, তখন কিন্তু কিনে খাওয়া হয়। আর আমাদের কিন্তু এগুলো কিনে খেতে হয় না। বর্ষা হলেই কিন্তু এই ছাতুগুলো পাওয়া যায়। আর এগুলো খেতে খুবই সুন্দর। যারা খেয়েছেন তারা আশা করছি জানেন এই ছাতুর স্বাদ কতটা সুন্দর। এই ছাতু কিন্তু অনেকভাবেই রান্না করা যায়, তবে আজকে আমি যেভাবে তৈরি করব, বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল এইভাবে একবার বানিয়ে দেখবেন। এতটাই ভালো লাগবে খেতে, একবার বানালে কিন্তু মন ভরবে না, বারবার বানাতে মন চাইবে। তাই আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমেই লাইক দিয়ে ভিডিওটা পুরোটা দেখবেন। আশা করছি আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ছাতুগুলোকে ভালোভাবে হাত দিয়ে ভেঙে নিচ্ছি। এবার এই যে ডাঁটটা একটু শক্ত ধরনের হয়, তাই এটাকে একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি। ওপরে কিন্তু এই ডাঁটটার গায়ে একটা পাতলা আস্তরণ থাকে, সেটাকে কিন্তু একটু চেঁচে ফেলে দিতে হবে, নাহলে কিন্তু ভালো হবে না খেতে। আর এই ছাতুগুলো খুবই নরম, হাত দিয়ে কিন্তু এগুলোকে পিস পিস করে ভাঙা হয়ে যায়। আপনারা কিন্তু ছোট বড় যে কোনো মাপের এই ছাতুগুলোকে ভেঙে নিতে পারেন। আমি একটু ছোট ছোট করেই করে নিচ্ছি। ছাতুগুলো সব বেছে নিয়েছি। এবার পাতাগুলোকে একটু পরিষ্কার করে বেছে কেটে নেব। এখানে কিন্তু শুধু পাতাই ব্যবহার করতে হবে, ডাঁটাগুলো দিলে কিন্তু অতটা ভালো লাগবে না খেতে। পাতাগুলোকে নিয়ে নিয়েছি। এবার পাতাগুলোকে একটু বড় বড় করে কেটে নিচ্ছি। যেহেতু পুঁই শাক একটু নরম শাক, তাই পাতাটা কিন্তু খুব সহজে গলে যাবে। খুব বেশি ছোট করার প্রয়োজন নেই। আমি একটু বড় বড় করেই পাতাগুলোকে কেটে নিচ্ছি। আর বন্ধুরা আপনারা কিন্তু চাইলে এখানে পুঁই শাকের পরিবর্তে অন্য কোনো শাকও দিতে পারেন, তবে কিন্তু পুঁই শাক দিয়ে বেশি ভালো হয় খেতে। শাকগুলোকে কেটে নিয়েছি। এবার এদিকে একটা মিডিয়াম সাইজে আলু নিয়েছি, আলুটাকেও কেটে নেব। আপনারা চাইলে আলুটা স্কিপ করে দিতে পারেন, তবে আলুটা দিলে কিন্তু আমার মনে হয় ভালো লাগবে, তাই আমি এখানে আলুটা দিয়ে দিচ্ছি। এবার আলুটাকেও একটু সরু সরু করে কেটে নিচ্ছি। এখানে কিন্তু আপনারা অন্য কোনো সবজিও দিয়ে দিতে পারেন, যেমন একটু ঝিঙে দিলেও কিন্তু বেশ ভালো হয়। আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি, না হলে কিন্তু আমি একটু ঝিঙেও দিতাম, খুব ভালো লাগে খেতে। আলুগুলোকেও সব সরু সরু করে কেটে নিয়েছি, সব কিছু একসাথে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে পরিষ্কার করে জল দিয়ে একটু ধুয়ে নিয়ে আসছি। সব কিছু পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার চলুন রান্নাটা করে নেব। প্রথমে একটা মশলা তৈরি করে নেব। আমি আজকে শিলপাটায় মশলা তৈরি করব। শিলবাটটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা, বেশ কয়েকটা রসুন। এবার এই দুটোকে প্রথমে একটু ভালোভাবে থেতো করে নেব। আপনারা যদি এখানে নিরামিষ তৈরি করতে চান তাহলে কিন্তু রসুন বা পেঁয়াজটা দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, তবে বন্ধুরা পেঁয়াজ রসুন দিলেই কিন্তু বেশি ভালো হবে এই রান্নাটা খেতে। একটু থেতো করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা জিরে, 1 চামচ মতো কালো সর্ষে, আর অল্প সামান্য একটু লবণ দিচ্ছি। একটু লবণ দিয়ে সর্ষে বাড়লে তেতো হবে না। আর একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন। এখানে আমি গুঁড়ো লঙ্কা দেবো না, তাই এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিলাম। অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে এই মশলাটাকে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মিক্সির মধ্যে দিয়েও এই মশলাটা তৈরি করে নিতে পারেন, তবে সকলেই জানেন যে বাটা মশলার স্বাদ কতটা সুন্দর। খুব ভালোভাবে মশলাটাকে বেটে নেব। আর ঝালটা অবশ্যই আপনারা এখানে বুঝে ব্যবহার করবেন। আমি একটু ঝাল করে তৈরি করব, তাই লঙ্কার পরিমাণটা একটু বেশি করেই দিলাম। খুব ভালোভাবে মশলাটাকে বেটে নিয়েছি একদম মসৃণ করে। এবার মশলাটাকে তুলে নিচ্ছি। মশলাটাকে তুলে রেখে দিচ্ছি। আর এদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করব, তাহলে খেতে ভালো লাগবে। তেলটা গরম হলে দিচ্ছি 1/2 চামচ মতো কালো জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে প্রথমে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। এবার এখানে নুন হলুদ কিছুই দেবো না। এই আলুগুলোকে একটু নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে বেশ খেতে ভালো লাগবে। আর আলুটাও অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুটাকে একটু ভেজে নিচ্ছি। দেখুন নাড়াচাড়া করে একটু আলুটাকে হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেবো। আপনারা নিরামিষ খেতে চাইলে পেঁয়াজটাকেও কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। এবার এই আলু পেঁয়াজ দুটোকে আবার একটু ভেজে নেব, যেন হালকা করে পেঁয়াজটা ভাজা হয়ে যায় সেইভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু খুব বেশি লাল করে ভাজা যাবে না, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না। আলু পেঁয়াজ দুটোকে একটু নাড়াচাড়া করে হালকা কালার করে একটু ভেজে নিচ্ছি। দেখুন আলু পেঁয়াজ দুটোকে আবার একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে যে ছাতুগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো। ছাতুগুলোর মধ্যে কিন্তু অনেকটা জল সব করে নেয়, তাই হাত দিয়ে চিপে চিপে জলটাকে বের করে দেবেন, তারপর এর মধ্যে দেবেন। না হলে কিন্তু এর মধ্যে একটা আঁশটে গন্ধ থেকে যায়।
আর ছাতুটাকে কয়েকবার জল পাল্টে ধুয়ে নেবেন, না হলে কিন্তু ছাতুটা ভালোভাবে পরিষ্কার হবে না। ছাতুগুলো দিয়ে দিয়েছি, আবার ছাতুগুলোকে একসাথে একটু আলুর সাথে নেড়েচেড়ে ভেজে নেব। এখন কিন্তু নুন হলুদ কিছুই দেওয়া যাবে না, কারণ অল্প একটু ছাতুটা থেকে কিন্তু জল বেরোবে, আর নুনটা দেওয়ার পর আরও অনেকটা জল বেরিয়ে যাবে। ছাতুটা কিন্তু ভালোভাবে ভাজা হবে না, খেতে বেশ ভালো লাগবে না। নুন হলুদ না দিয়ে এটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়েচেড়ে এই তেলের সাথে ভেজে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, ছাতুটা দিয়েও কিন্তু কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। আলুগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন। এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এগুলোর মধ্যে কাঁচা গন্ধগুলোও চলে গেছে। এবার যে মশলাটাকে বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। মশলাটা দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আমি জল বা অন্য কোনো মশলা অ্যাড করব না। এই মশলাটাকেও একটু ভালোভাবে তেলেতে একটু নেড়েচেড়ে ভেজে নেব, তাহলে কাঁচা গন্ধটা ভালোভাবে চলে যাবে, খেতে বেশ ভালো লাগবে। মশলাটা দিয়েও একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এদিকে মশলা ধোয়ার বাটিতে অল্প একটু জল নিয়ে দিয়ে দিলাম। গুঁড়ো মশলা অ্যাড করব, তাই অল্প একটু জল দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। এবার দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো দিলাম না, কারণ গোটা জিরে আমি বেটে দিয়েছিলাম। এবার এই দুটোকে দিয়ে আবার ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। একটু ভালোভাবে কষিয়ে নেবেন। সবসময় মনে রাখবেন, মশলা কষানোর ওপরে কিন্তু তরকারির স্বাদ হয়। বেশ কিছুক্ষণ এটাকে লো ফ্লেমে রেখে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে, সাইড থেকে কিন্তু তেলও ছেড়ে এসেছে। এবার এর মধ্যে আমি যে শাকগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেই শাকগুলোকে দিয়ে দেব। শাকটা যেহেতু একদম নরম, তাই এগুলোকে কিন্তু শেষেই দিতে হবে, প্রথমে কিন্তু দেওয়া যাবে না। শাকগুলো সব দিয়ে এর মধ্যে এবার আমি নুনটা অ্যাড করে দিচ্ছি, যাতে শাকটা কমে আসে আর শাকটা থেকে জল ছেড়ে আসে। শাকটা দেওয়ার পরেও কিন্তু খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। দেখবেন আস্তে আস্তে নাড়তে নাড়তে কিন্তু শাকটা অনেকটাই কমে যাবে। আর এখন কিন্তু এখানে একটু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই শাকটা থেকে একটু জল বেরোবে, এতেই বেশ ভালোভাবে এই মশলাটা কষানো হয়ে যাবে। আর জল দিলে কিন্তু অনেকটা জল হয়ে যাবে, তখন এই শাকটার মধ্যে একটা কাঁচা গন্ধ থেকে যাবে, ভালোভাবে কিন্তু কষানো হবে না। তাই জল না দিয়ে একটু নাড়াচাড়া করে প্রথমে শাকটাকে একটু কমিয়ে নিতে হবে, তারপর জলের প্রয়োজন হলে আমি এখানে একটু জল অ্যাড করে দেবো। দুর্দান্ত হয় বন্ধুরা, পুঁই শাক আর ছাতু দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। এতটাই ভালো লাগবে খেতে, গরম গরম ভাতের পাশে আর কিছুই লাগবে না। দেখুন বন্ধুরা, শাকটা কিন্তু কমে গেছে। বেশ কিছুক্ষণ আমি এইভাবেই লো টু মিডিয়াম করে একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো জল, একদম অল্প সামান্য একটু জল দেবো, খুব বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা কিন্তু একদম হালকা শুকনো ধরনের হবে। জলটা দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। যেহেতু শাক একটু মিষ্টি দিচ্ছি, খেতে ভালো লাগবে। আপনারা যদি অপছন্দ করেন তাহলে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। একদম অল্প সামান্য একটু চিনি দিয়েছি, চিনিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেবো। দিয়ে এটাকে চাপা দিয়ে একদম লো ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিট মতো হতে দেবো। প্রায় 3 মিনিট মতো হয়ে গেছে, চাপাটা খুলে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে সব কিছু সিদ্ধ হয়ে গেছে। যেহেতু আলু আগে থাকতেই সিদ্ধ হয়েছিল, তাই খুব বেশিক্ষণ কিন্তু চাপা দিয়ে রাখিনি। এটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, খাওয়ার জন্য কিন্তু একদম এটা তৈরি। এবার চলুন, শাকটা আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, এটাকে গরম গরম নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ছাতু আর পুঁই শাকের দুর্দান্ত একটা লোভনীয় রেসিপি। গরম গরম ভাতের পাশে যদি এই রেসিপিটা থাকে, নামি দামি মাছ মাংসকেও কিন্তু হার মানিয়ে দেবে, এতটাই এর স্বাদ হয়। তাহলে বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখনই কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।